সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতনে। ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নিবেদিত এই অনুষ্ঠানে আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা আপনাদের সাথে আছি। আজকে এমন একটি রোগ নিয়ে কথা বলতে যাচ্ছি যে রোগের নাম শুনলেই সবাই ভয় পেয়ে যায়, তা হচ্ছে ক্যান্সার। বর্তমানে ক্যান্সার রোগীর সংখ্যা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। বিশেষ করে পরিবেশ দূষণ, দূষিত আবহাওয়া, সাথে ক্ষতিকর যে খাদ্যাভ্যাস ইত্যাদি বিভিন্ন কারণে ক্যান্সারের রোগী একটু একটু করে বেড়ে যাচ্ছে। তাহলে কি করতে হবে সেই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্যান্সারের কারণ, ঝুঁকি এবং প্রতিরোধে করণীয়। এবং এই নিয়ে কথা বলতে আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশের একজন বিখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ আরিফ হোসেন, ক্লিনিক্যাল অনকোলজিস্ট, সহকারী অধ্যাপক, রেডিয়েশন অনকোলজি বিভাগ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা আজকে ক্যান্সার নিয়ে কথা বলতে এসেছি। তো ক্যান্সার তো অনেক ধরনেরই হয়, বিভিন্ন সময় শোনা যায় সেই রক্তে ক্যান্সার, কারো কারো বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ক্যান্সার। তো প্রথমে একটু জানতে চাই, ক্যান্সার বলতে একজন বিশেষজ্ঞের মুখ থেকে কি বলা হয়? আপনি খুব ভালো করে জানেন যে আমাদের শরীর অনেক কোটি কোটি কোষ দিয়ে তৈরি। আসলে কোষ জিনিসটাকে একটু সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে বলি। ধরেন একটি কাঁঠাল, এটা ভাঙলে কি পাবেন? ভিতরে অনেকগুলি কোষ। আমাদের শরীর এরকম কোটি কোটি কোষ দিয়ে তৈরি, কিন্তু দেখা যায় না, কাঁঠালের কোষের মতো এত বড় না। এই কোষগুলো স্বাভাবিকভাবেই জন্ম নেয়, নির্দিষ্ট কাজ করে এবং সময় হলে আবার নষ্ট হয়ে যায়। শরীর আবার তার প্রয়োজন অনুযায়ী সমপরিমাণ কোষ তৈরি করে নেয়। তার মানে এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া, একটা নিয়ন্ত্রিত প্রক্রিয়া। কিন্তু ক্যান্সার তখনই হয় যখন এই স্বাভাবিক প্রক্রিয়াটা অস্বাভাবিক হয়ে যায়। কোষ যখন অনিয়ন্ত্রিতভাবে তৈরি হয়, তো এই অতিরিক্ত কোষগুলো কোথায় যাবে? তখন এগুলো কুণ্ডলি পাকিয়ে বা দলা পাকিয়ে একটা টিউমারের মতো তৈরি করে। আর যেই টিউমারগুলো ক্যান্সার, এই টিউমারগুলো একটা ধর্ম হচ্ছে যে আশেপাশের টিস্যুর মধ্যে বিস্তার লাভ করতে চায়, মানে আশেপাশের জায়গা দখল করতে চায়, এমনকি সুযোগ পেলে সে দূরে চলে যায়। এই যে আশেপাশের জায়গা দখল করতে চায় এটাকে বলে ইনভ্যাসিভনেস, আর যে দূরে কোথাও চলে যায় এটাকে বলে মেটাস্টেসিস। তো যে টিউমারগুলোর এই দুটো ধর্ম থাকে, ইনভ্যাসিভনেস অথবা মেটাস্টেসিস, তখন ওগুলোকে আমরা বলি ক্যান্সার টিউমার। তো এই যে ক্যান্সার হয়, বিভিন্ন জায়গায় ক্যান্সার হয়, সেই বিভিন্ন জায়গাগুলোর কথা একটু জানতে চাই যে কোথায় কোথায় ক্যান্সার হয় সবচেয়ে বেশি এবং কোথায় ক্যান্সার হয় কম। দেখেন, কোথায় ক্যান্সার হয় না সেটা হচ্ছে বিষয়। শরীরের সব জায়গাতেই ক্যান্সার হতে পারে, তবে কমন যে ক্যান্সারগুলো আছে সারা পৃথিবীতে, পুরুষ এবং মহিলাতে একটু ডিফারেন্স আছে। তো সবচেয়ে কমন ক্যান্সার হচ্ছে লাং ক্যান্সার। আচ্ছা, এরপরে আছে মহিলাদের স্তন ক্যান্সার, জরায়ুমুখ ক্যান্সার, এছাড়া ইসোফেজিয়াল ক্যান্সার এবং হেডনেক রিজিয়নের ক্যান্সার। হেডনেক রিজিয়ন মানে হচ্ছে এই মুখ, মানে আপনার ঠোঁট, মুখ গহ্বর, তারপরে আপনার জিহ্বা এবং তার পিছনে যেটা আছে অরোফেরিংস বলি, একটা জায়গা আছে নেজোফেরিংস নাকের পিছনে, ল্যারিংস আছে যেটা আমরা স্বরযন্ত্র বলি, হাইপোফেরিংস আছে তার একটু নিচে। এই রিজিয়নে অনেক ক্যান্সার হয়। এছাড়াও ত্বকে ক্যান্সার হয়, ব্রেনে ক্যান্সার হয়, হাড্ডিতে ক্যান্সার হয়। এখন আমরা দেখছি বিশেষ করে ইদানিং সোশ্যাল মিডিয়াতে অল্প বয়সীদের ক্যান্সারের গল্প শুনতে পাচ্ছি, একটু পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে ক্যান্সারের সমস্যা বেড়ে যাচ্ছে, এই ধরনের কথাও শুনতে পাচ্ছি। তো হঠাৎ করে ক্যান্সার এত বৃদ্ধি পাচ্ছে কেন? আসলে ক্যান্সার তো হঠাৎ করে আসে নাই। যেটা হয়েছে যে ক্যান্সার অনেক আগেও ক্যান্সার ছিল, সেই প্রাচীন মিশরীয় কাহিনীতেও ক্যান্সার বা টিউমারের কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু যেটা হয়েছে যে আগে ক্যান্সার নির্ণয় হতো না। এখন চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সাথে সাথে রোগ নির্ণয়টা হচ্ছে। আমরা এখন ক্যান্সারকে জানতে পারতেছি, বুঝতে পারতেছি। এই কারণে আগে আসলে ক্যান্সারটা ধরা পড়তো না, মানুষ অসুস্থ হয়ে মারা যেত, আমরা জানতামই না যে কেন মারা গেল। এখন আমরা জানতে পারি, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সাথে সাথে মানুষের আয়ুষ্কাল বেড়েছে সারা পৃথিবীতেই। তো মানুষ যদি বেশি দিন বাঁচে তাহলে হয় কি যে বয়স যত বাড়ে ক্যান্সারের ঝুঁকি তত বাড়ে। তো যেহেতু মানুষ বেশি বাঁচতেছেন, তাহলে একটু লেটে যে গিয়ে ক্যান্সার হচ্ছে, অন্যান্য রোগ হচ্ছে কিন্তু ক্যান্সারও হচ্ছে। তাহলে বেশি বয়স পর্যন্ত মানুষ বাঁচার কারণে এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইলে একটা বড় ধরনের পরিবর্তন এসছে। ধরেন যে আগে আমরা বাইরে খেতাম 6 মাস 9 মাসে একবার, এখন আমরা প্রতিদিন বাইরে খাই। আগে যেটা হতো, বাইরে যেতে গেলে মানে বাইরে আমরা গিয়েই বাইরে খেতাম, তার মানে বাইরে যাওয়ার জন্য হলে একটু হাঁটতাম। এখন কিন্তু হোটেলই বাসায় চলে এসছে, আপনি অর্ডার দেন, বাইরের খাবার বাসায় চলে আসবে। তা আমরা ডেইলি বাইরের খাবার খাচ্ছি, এটা একটা বড় বিষয়। এরপরে তার সাথে আছে ধূমপান, মদ্যপান, তামাক সেবন। এরপরে আছে এই যে আমাদের
মানে যেটাকে বলে যে শারীরিক নিষ্ক্রিয়তা, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই, আমরা বসে থাকতে আরাম করতে পছন্দ করি, ফলে শরীরে স্থূলতা হচ্ছে, সেখান থেকে অনেক ক্যান্সার হচ্ছে। এরপরে ধরেন যে খাদ্যে ভেজাল, নানান রকমের রাসায়নিক খাদ্যের সাথে আমাদের শরীরে প্রবেশ করতেছে, পরিবেশ দূষণ, এই সব কিছু মিলিয়ে এগুলো তো দিন দিন বাড়ছে সারা পৃথিবীতেই। সো ক্যান্সারের হওয়ার পরিমাণও বেড়েছে, ক্যান্সার নির্ণয়ের পরিমাণ বেড়েছে। আর একটা যেটা বললাম যে বেশি বয়স পর্যন্ত মানুষ বাঁচছেন, সে কারণে হয়তো লেটে যে গিয়েও ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। জি, আপনি বলছেন যে এই যে জীবনযাপন পদ্ধতি, খাদ্যাভ্যাস, এগুলো খুব বড় একটা ভূমিকা পালন করছে ক্যান্সার তৈরিতে। ক্যান্সারের রোগীদের ক্ষেত্রে আমরা একটা পার্থক্য দেখতে পাই পুরুষ এবং মহিলা ভেদে। এই পার্থক্যটা কি আসলে দেখা পর্যন্তই, নাকি কাগজে কলমে বা পরিসংখ্যান অনুযায়ী কথাটা সত্য? না, অবশ্যই সত্য। পুরুষ এবং মহিলাতে ক্যান্সারের মধ্যে কিছু ডিফারেন্স আছে, মানে ক্যান্সার ইনসিডেন্সে। যেমন পুরুষের সবচেয়ে কমন ক্যান্সার হচ্ছে লাং ক্যান্সার, কিন্তু মহিলাদের কমন ক্যান্সার হচ্ছে তাদের ব্রেস্ট ক্যান্সার, জরায়ুমুখ ক্যান্সার। জরায়ুমুখ ক্যান্সার তো পুরুষে হওয়ার সুযোগ নেই, পুরুষে আবার হয় প্রোস্টেট ক্যান্সার, যেটা মহিলাদের হওয়ার সুযোগ নাই। মহিলাদের ওভারিয়ান ক্যান্সার হয়, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হয়, মানে তাদের জরায়ুর ক্যান্সার, যেটা আবার পুরুষে হওয়ার সুযোগ নাই। পুরুষের টেস্টিকুলার ম্যালিগন্যান্সি হয়, সেটা আবার মহিলাতে হয় না। এছাড়া ধরেন ইসোফেজিয়াল ক্যান্সার, হেড নেক ক্যান্সার, স্টোমাকের ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার, এগুলো পুরুষ মহিলা দুজনেরই হয়। কিছু ক্যান্সারের মধ্যে একটু ডিফারেন্স আছে। আপনি একটু আগে একটি কথা বলছিলেন যে বয়সের সাথে ক্যান্সারের একটা সম্পর্ক আছে, বয়স বাড়ার সাথে সাথে এই ঝুঁকিটা বাড়ছে, কিন্তু আমরা তো দেখছি অল্প বয়সেরও ক্যান্সারে আক্রান্ত হচ্ছে ইদানিং। তাহলে আমরা কিভাবে এটাকে নিব? না, বয়স ওয়ান অফ দ্য রিস্ক ফ্যাক্টরস। বয়স বাড়লে ক্যান্সারের ঝুঁকি বাড়বেই, কিন্তু তার মানে এই না যে ক্যান্সার শুধুমাত্র বয়স্কদেরই হয়। ক্যান্সার ইয়াং এজে ইদানিংকালে খুব বেশি হচ্ছে, আগেও হতো। কিছু কিছু ক্যান্সার আছে যেগুলো হয়ই ইয়াং এজে, আর যে ক্যান্সারগুলি এল্ডারলিতেই হয় তার মধ্যেও কিছু কিছু ক্যান্সার, যেমন স্পেশালি আমি বলবো কোলোরেক্টাল ক্যান্সার, যেটা ইদানিংকালে ইয়াং এজে অনেক বেশি হচ্ছে। এমনকি ওয়ার্ল্ড ওয়াইড ডাটা বলে যে কোলোরেক্টাল ক্যান্সারের মিন এজ অফ ইনসিডেন্স 64 ইয়ার্স, মানে 64 বছর, এবং তার আশেপাশের বয়সে এটা সবচেয়ে বেশি হয় সারা পৃথিবীতে। কিন্তু আমাদের দেশের ডাটা বলে যে আমাদের 90% রোগী হচ্ছে 34 to 54 এরকম, মানে 34 থেকে 54 এই বছর, এই বয়সের মধ্যে বেশিরভাগ হচ্ছে। তো আমাদের দেশে এই যে ক্যান্সার হচ্ছে এই বয়সীদের বেশি, এটা কি নারী পুরুষ সবার ক্ষেত্রে একই রকম? আমাদের দেশের পরিসংখ্যান একটু জানতে চাই। হ্যাঁ, এটা পুরুষ মহিলার মধ্যে কোনো আলাদা ডাটা নাই, বয়সের মধ্যে ডাটা আছে। তো এই যে এত এত ধরনের ক্যান্সারের কথা যখনই বলা হয়, আমরা আগে জানতাম যে ক্যান্সার হচ্ছে গিয়ে একটা নিরাময়বিহীন রোগ, কিন্তু ইদানিং বলা হয় যে না, ক্যান্সার যদি আগে থেকেই এইটি ডায়াগনোসিস করা হয় তাহলে এর চিকিৎসা করা সম্ভব, মৃত্যুর ঝুঁকি কমে যাবে বা মৃত্যু নাও হতে পারে। এই ব্যাপারটি একটু জানতে চাই, আসলে কখন রোগটি ধরা পড়লে তার ক্ষেত্রে এটি সম্পূর্ণরূপে নিরাময়যোগ্য, কখন ধরা পড়লে নিরাময়যোগ্য নয়? আগে যে ধারণাটা প্রচলিত ছিল যে ক্যান্সার হলে আর রক্ষা নাই, কিন্তু এটি তো অনেক পুরানো ধারণা। এখন চিকিৎসা বিজ্ঞান অনেক এগিয়ে গিয়েছে। এখন ক্যান্সার যদি আর্লি স্টেজে ধরা পড়ে তাহলে সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। কিছু কিছু ক্যান্সার যদি নিরাময় করা নাও যায় তাহলে সেগুলোকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব যদি সঠিক চিকিৎসা দেওয়া যায়। আচ্ছা, এখন আপনি যেটা বললেন যে স্টেজের কথা, তাহলে আগে আমাকে বুঝতে হবে স্টেজ কী জিনিস। ধরেন যে আপনার সমুদ্রে একটা ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়। আপনি এই একটি তথ্য জেনে তো আপনি খুশি থাকবেন না, আপনি জানতে চাবেন যে কত দূর অগ্রসর হয়েছে, মানে সে কি মোংলা পর্যন্ত এসছে, নাকি খুলনা, নাকি ঢাকা পর্যন্ত চলে এসছে, কারণ আপনার একটা প্রিপারেশন দরকার। তো ক্যান্সারও যেখানে উৎপত্তি হয়েছে সেখান থেকে সে কত দূর ছড়িয়েছে তার উপরে ক্যান্সারের স্টেজ নির্ণয় করা হয়। যেমন একটি টিউমার, আমি ধরে নিলাম 2 সেন্টিমিটার একটা টিউমার আপনার শরীরে কোনো জায়গায় হয়েছে, এবং সেটি ওই 2 সেন্টিমিটার জায়গার মধ্যে সীমাবদ্ধ, ওই অঙ্গের মধ্যে, সে আর কোনো জায়গায় যায়নি, আশেপাশেও তার কোনো বিস্তার নাই। তাহলে সাধারণত আমরা এটাকে স্টেজ 1 বলি। আরও অনেক কথা আছে, কিন্তু সাধারণভাবে আমরা ধরে নেব এটা স্টেজ 1। যদি সে আশেপাশের টিস্যুর মধ্যে আরেকটু বিস্তার লাভ করে এবং সাইজে একটু বড় হয় তাহলে আমরা ধরে নিই যে এটা স্টেজ 2। যদি সে আরও আশেপাশের অঙ্গের মধ্যে একটু ছড়ায় আশেপাশে এবং লিম্ফ নোড, সারাউন্ডিং যে লিম্ফ নোড আছে, লসিকা গ্রন্থি, তার মধ্যেও যায়, আমরা ধরে নিই সাধারণভাবে সেটা স্টেজ 3। আর যদি অন্য দূরবর্তী কোনো অঙ্গে ছড়িয়ে যায় তাহলে আমরা ধরে নিই এটা স্টেজ 4। তাহলে স্টেজ হলো 1, 2, 3, 4। সাধারণভাবে স্টেজ 1 এবং 2কে আমরা বলি প্রাথমিক পর্যায়ের ক্যান্সার।
এই পর্যায়ে বেশিরভাগ ক্যান্সারকেই সম্পূর্ণরূপে সুস্থ করা যায় সঠিক চিকিৎসায়। স্টেজ 3 আমরা এটাকে বলি লোকালি অ্যাডভান্স ডিজিজ। এটা চ্যালেঞ্জিং, কিন্তু এই স্টেজেও রোগীকে সম্পূর্ণ ভালো করা সম্ভব। কিন্তু স্টেজ 4 যেখানে মেটাস্টেসিস হয়ে যায়, মানে দূরবর্তী অঙ্গে ছড়িয়ে যায়, খুব অল্প কয়েকটা ক্যান্সারকে স্টেজ 4এও নিরাময় করা সম্ভব, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্টেজ 4-এ ক্যান্সারকে আর সম্পূর্ণরূপে ভালো করা সম্ভব হয় না, তবে চিকিৎসা দিয়ে তাকে নিয়ন্ত্রণে রাখা যায়। জি, আমরা এ নিয়ে আরো কথা শুনবো, এখন একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নিবেদিত আরোগ্য নিকেতনে। আজকে আমরা কথা বলছি ক্যান্সার নিয়ে। ক্যান্সার কেন হয়, ক্যান্সার হলে কি করতে হবে এবং ক্যান্সার না হওয়ার জন্য কি করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করতে এসেছি এবং আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ আরিফ হোসেন। আমরা একটু আগে এই কথাটাই জানতে চাচ্ছিলাম যে ক্যান্সার হয় বয়স্কদের বেশি এবং তার সাথে যে অল্প বয়সীদেরও হয়, সেই বিষয়টি একটু একটু করে ব্যাখ্যা পাচ্ছিলাম। তারপরে বয়স্করাই কেন এত বেশি ঝুঁকিতে, সেই প্রশ্নটি আবার একটু জানতে চাই। আসলে ধরেন যে একটা মানুষের বয়স যখন বাড়ে, তখন হয় কি, আমাদের স্বাভাবিকভাবে আমাদের কোষ যেগুলো আছে তার মধ্যে আছে ডিএনএ এবং জিন। তো এই ডিএনএর মধ্যে যে জিন আছে তার কিছু ক্ষতি হয়, স্বাভাবিকভাবেই হয়, বিভিন্ন কারণে হয়, যেগুলো সাধারণত রিপেয়ার হয়ে যায়। যখন ইরিপেয়ারেবল হয়, আমরা যেটাকে মিউটেশন বলি, পার্মানেন্ট জেনেটিক মিউটেশনস। তো মিউটেশন হলেই আবার সবসময় ক্যান্সার হয় তাও না, কিন্তু এই মিউটেশনগুলো জমতে থাকে। বয়স যত বাড়ে তখন এত বেশি এই মিউটেশন জমতে থাকে, তখন দেখা যায় সেখান থেকে সেটাকে আর রিপেয়ার করার মতো অবস্থায় থাকে না, বা আমাদের যে রিপেয়ার মেকানিজম আছে সেগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায় বয়স যত বাড়ে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতাও তো কমে আসে। তখন দেখা যায় বয়স যত বাড়তে থাকে তখন এই ক্যান্সার হওয়ার ঝুঁকিটাও বেড়ে যায়। আমাদের দেশে যারা মহিলা আছে তাদের ক্ষেত্রে খুব বেশি আমরা শুনতে পাই স্তন ক্যান্সার নিয়ে, এবং আপনি একটু আগে যে স্টেজের কথা বলেছিলেন, তো দেখা যায় প্রাথমিক অবস্থায় কেউ বুঝতে পারে না, কোনো লক্ষণই থাকছে না, এবং তাকে যখন এই রোগটি সম্পর্কে বলা হয় তখন দেখা যায় যে তার স্টেজটি অনেক বেশি। তো এটার পিছনের কারণটা একটু জানতে চাই, যে কেন এত বেশি হচ্ছে ইদানিং। এটা তো আমি আগেও বলেছি যে ইদানিং বেশি হচ্ছে, ব্যাপারটা এমন না, হয়তো আগে রোগ নির্ণয় হতো না, এখন নির্ণয় হচ্ছে। এখন যেটি বললেন যে লেট ডায়াগনোসিস কেন হয়, কেন আর্লি স্টেজে আসে না, এর একটা বড় কারণ হচ্ছে লজ্জা এবং কুসংস্কার। ধরেন আমাদের দেশে সাধারণভাবে মহিলারা একটু বেশি লজ্জা পায়, এবং ধরেন স্তন ক্যান্সার এবং জরায়ুমুখ ক্যান্সার, যে দুটি সবচেয়ে কমন ক্যান্সার আমাদের দেশে মহিলাদের, দুটি হচ্ছে মহিলাদের লজ্জাস্থানের ক্যান্সার। জি। তো এখন এইখানে যখন কোনো সিমটম অ্যারাইজ করে, তখন প্রথমত সেটা কাউকে বলতে চায় না, আর দ্বিতীয়ত যদি যিনি বলেনও তো তার সবচেয়ে কাছের মানুষ তাকে বলবেন, তিনি হয়তো তাকে কোনো ঝাড়ফুঁকের ব্যবস্থা করবেন, না হলে কোনো ভেষজ আয়ুর্বেদ কবিরাজি চিকিৎসার ব্যবস্থা করবেন, নাহলে হোমিওপ্যাথি চিকিৎসার ব্যবস্থা করবেন। কিন্তু সঠিক চিকিৎসকের কাছে যে নিয়ে যাবেন, উনি নিজেও এটা গুরুত্বও জানেন না, আর একটা হচ্ছে লজ্জা পায়, তাই বলতে চায় না। আমি একটু উদাহরণ দিই। ধরেন যে ব্রেস্ট ক্যান্সারের কমন কয়েকটা লক্ষণের মধ্যে একটা হচ্ছে যে স্তনে কোনো চাকা, জি, 1। 2 নম্বর হচ্ছে ধরেন স্তনের যে বৃন্ত আছে সেখান থেকে কোনো ডিসচার্জ যাওয়া, মানে ধরেন সেখানে রক্ত বা রক্ত মিশ্রিত তরল কোনো কিছু গেল, অথবা ধরেন স্তনের ত্বকে কোনো পরিবর্তন আসলো, একটু লালচে হলো, বা একটু খোঁচা 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 পরিবর্তন আসলো কমলার খোসার মতো, অথবা ধরেন যে দুইটা ব্রেস্টের সাইজের মধ্যে কোনো ডিফারেন্স আছে, একটার চেয়ে আরেকটা বড়। এই কথাগুলো প্রতিটি কথাই একটু সেন্সিটিভ কথা, উনি এটা কারোর সাথে শেয়ার করতে চাবেন না। উনি ধরে নেবেন যে এটি স্বাভাবিক কোনো মাসিকজনিত কোনো কারণে হয়তো হয়েছে, হয়তো ঠিক হয়ে যাবে, জি, অপেক্ষা বলতে চায় না, অপেক্ষা করতে থাকে। এরপর যখন হয় যে ব্রেস্টের চামড়ার মধ্যে হয়তো কোনো আলসার হয়ে গেছে, অথবা তার বগলে বড় একটা চাকা, অথবা ব্রেস্টটা এত বেশি বড় হয়ে গেছে টিউমার সহ যে উনি আর সহ্য করতে পারছেন না, তখন উনি চিকিৎসকের কাছে যান। তখন এটা অলরেডি লোকালি অ্যাডভান্সড, এমনকি ভিতরে ভিতরে মেটাস্টেসিস হয়ে গিয়েছে, মানে অন্য অঙ্গে চলে গিয়েছে। আবার ধরেন আপনি জরায়ুমুখ ক্যান্সারের ক্ষেত্রে ধরেন যে তার কোনো ফাউল স্মেলিং ডিসচার্জ হচ্ছে, মানে তার যোনিপথে কোনো তরল নিঃসৃত হচ্ছে যেটা খুব দুর্গন্ধযুক্ত, উনি এটা কাউকে বলতে চান না। আবার ধরেন পোস্ট কয়টাল ব্লিডিং হলো, এটা বলবেন না তো কাউকে। তো যখন খুবই খারাপ অবস্থা হয় তখনই শুধুমাত্র কাউকে বলেন বা চিকিৎসকের কাছে যান। এটাই হচ্ছে লেট ডায়াগনোসিসের সবচেয়ে বড় কারণ। জি, অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন।
মেয়েদের কথা তো শুনলাম, ছেলেদের মধ্যে দেখা যায় যে ক্যান্সার বেশি হচ্ছে ফুসফুসের। একটু আগে আপনি বলছিলেন যে সবচেয়ে বেশি এটি হয়, তো সেই ক্ষেত্রে কারণটি কি? দেখেন, ফুসফুস ক্যান্সারের যে সবচেয়ে বড় প্রতিরোধযোগ্য কারণ সেটা হচ্ছে ধূমপান, এবং এটা হচ্ছে অ্যাক্টিভ স্মোকিং, আর একটা আছে প্যাসিভ স্মোকিং। তার হচ্ছে আমি ধূমপান করি না, কিন্তু আমি ধূমপাই একটা গণ্ডির মধ্যে আমি মিশি, সেখানে আমি সবসময় তাদের সাথে বসি যে স্মোকিংটা আমি প্যাসিভলি নিয়ে নিই, ধোঁয়াটা। এটাও কিন্তু সমানভাবে ক্ষতিকর। আচ্ছা। তো এরপরে পরিবেশ দূষণ একটা বড় কারণ। আপনি বলেন এখন আমাদের যে পরিবেশের অবস্থা, এখানে ইটের ভাটা আছে, এখানে গাড়ির কালো ধোঁয়া আছে, কলকারখানার নির্গত ধোঁয়া আছে, প্রচণ্ড রকমের ধুলাবালি আছে। এরপরে যে গ্রামে যে লাকড়ি পুড়িয়ে যে রান্না করে বদ্ধ জায়গায়, সেখানেও প্রচুর ফিউমস তৈরি হয়। এসবগুলো ফুসফুস ক্যান্সারের কারণ হতে পারে। এছাড়া কিছু অকুপেশনাল এক্সপোজার আছে, ধরেন যে অ্যাসবেস্টস বা এই জাতীয় আরও অনেক রাসায়নিক সমৃদ্ধ কিছু কলকারখানা আছে, যেখানে যারা কাজ করেন দীর্ঘদিন ধরে তারা এই পরিবেশের মধ্যে থাকেন, তাদেরও ফুসফুস ক্যান্সার হতে পারে। এছাড়া আর্সেনিক সহ আরও কিছু রাসায়নিক আছে ফুসফুস ক্যান্সারের জন্য দায়ী। তবে সবচেয়ে বড় কারণ হচ্ছে ধূমপান। এই একটা যদি অ্যাভয়েড করা যায়, যে আমি ধূমপান করব না এবং যেখানে ধূমপান হয় সেখানেও আমি যাব না, তাহলে এই একটি কারণ দিয়ে প্রতিরোধ করে আপনি ধূমপান ক্যান্সার অনেকটাই প্রতিরোধ করে ফেলতে পারবেন। এই যে আপনি যে কথাটি বলেছেন, এটি নিশ্চয়ই খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই বলে যে সে ধূমপান করেনি অথচ তার কেন এই ধরনের রোগ হলো। তার মানে সে ধূমপানের আশেপাশে থাকলেও তার এই ধরনের রোগ হচ্ছে। এক্স্যাক্টলি। তো ধূমপানের সাথে ফুসফুসের ক্যান্সার যেমন জড়িত, ইদানিং শুনছি ধূমপানের সাথে নাকি অন্যান্য ক্যান্সারের সম্পর্ক আছে, সেই ব্যাপারে একটু জানতে চাই। ধূমপান এমন একটি বিষয় যে এখানে এত বেশি রাসায়নিক শরীরের মধ্যে প্রবেশ করে ধূমপানের সাথে সাথে, তার মধ্যে অনেক কার্সিনোজেন্স আছে যারা ক্যান্সার তৈরি করতে পারে। তো এটা শুধু ফুসফুস ক্যান্সারই করে না, এমন কিছু অঙ্গেও ক্যান্সার করে যেগুলো আপনি ধূমপানের সাথে মেলাতে পারবেন না। যেমন ধরেন ব্লাডার ক্যান্সার, আচ্ছা, ধূমপানের কারণে হতে পারে। যেমন ধরেন স্টোমাক ক্যান্সার, হ্যাঁ, মূত্রথলির ক্যান্সার ধূমপানের কারণে হতে পারে। যেমন ধরেন যে জরায়ুমুখ ক্যান্সার মহিলাদের, এটাও ধূমপানের সাথে সরাসরি রিলেটেড। আপনি ধরেন যে স্টোমাকের ক্যান্সার, ইসোফেগাসের ক্যান্সার, হেডনেক ক্যান্সার, এগুলোর সাথে ধূমপানের সরাসরি সংযোগ আছে। আমাদের দেশে তো ধূমপানের পাশাপাশি তামাকের আরেকটা বড় একটা মাধ্যম আছে। বিশেষ করে মহিলারা দেখি বা একটু বয়স্ক পুরুষরা যারা আগে ধূমপান করতো, তারা পরবর্তীতে পানের দিকে ঝুঁকে যাচ্ছে, তামাক পাতা খাচ্ছে ইত্যাদি ইত্যাদি, বা জর্দা যেটাকে বলে। এগুলো কি ক্যান্সার তৈরি করতে পারে? দেখেন, মূল কালপ্রিট হচ্ছে তামাক। ধূমপান হচ্ছে তামাক সেবনের একটি মাধ্যম মাত্র। তাহলে তামাক আপনি যে পদ্ধতিতেই সেবন করেন না কেন, সেটা ধূমপান হোক আর অন্যভাবে হোক, সেটি সমানভাবে ক্ষতিকর। তো এই যে তামাক, গুল, জর্দা, এমনকি পান সুপারি, এগুলি যারা রেগুলার খায় বা এই যে গালের ভিতরে দিয়ে রাখে অনেকে, এইটা মানে এই মুখ গহ্বরের ক্যান্সারের জন্য প্রধান দায়ী। আপনি দেখবেন মুখ গহ্বরের ক্যান্সার প্রচণ্ড রকম বেড়ে যাচ্ছে এখন, এবং বেশিরভাগ হিস্ট্রি নিয়ে দেখবেন সবারই এই অভ্যাসগুলো আছে। জি। তো এই যে ক্যান্সার হচ্ছে, তারপরেও মানুষ সচেতন হচ্ছে না খুব একটা। সবাই জানে যদি ধূমপান না করে বা তামাক পাতা না খাচ্ছে বা জর্দাগুলি ইত্যাদি না সেবন করছে, অনেক একটু আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে, যে না এটা হয়তো একটু নিরাপদ। সে ব্যাপারে একটু জানতে চাই। ভেপিং এর কথা ইদানিং খুব শোনা যায়, এই ব্যাপারটি কতটুকু নিরাপদ? এই কোনোটাই নিরাপদ না। যেই পদ্ধতিতেই আপনি জিনিসগুলো গ্রহণ করেন না কেন, প্রতিটিই ক্ষতিকর। জি। তো আমরা অনেকক্ষণ ধরে ক্যান্সারের মধ্যে শুনছিলাম, ক্যান্সারের পিছনের কারণগুলোর মধ্যে এই যে মার্চ মাস এখন চলছে, মার্চ মাসটিকে বলা হয় যে এটি কোলোরেক্টাল ক্যান্সারের সচেতনতার মাস। মানে অন্ত্রনালী যে ক্যান্সারগুলো আছে সেগুলোর ব্যাপারে এই মাসে একটু সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম চলে। তো সেই প্রেক্ষিতে একটু জানতে চাই, এই যে অন্ত্রনালী বলি বা খাদ্য গহ্বর আছে, এখানে যে বিভিন্ন ধরনের ক্যান্সার হয়, এর মধ্যে সবচেয়ে মারাত্মক কোনগুলো? দেখেন, সব ক্যান্সারই মারাত্মক, নির্ভর করে কোন স্টেজে প্রেজেন্ট করেছে তার উপরে। তো আমরা অন্ত্রনালী বলতে তো বুঝি একদম ইসোফ্যাগাস থেকে শুরু করে, এরপর আছে স্টোমাক, তারপরে আমার ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র মানে কোলন, এরপরে আছে আমার মলাশয় যেটাকে আমরা বলি রেকটাম, এবং তারপরে গিয়ে আছে আমার অ্যানাস মানে মলদার যেটা। জি। তো এর মধ্যে আপনি যেটা বলেছেন মার্চ মাস, এটা হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস। কোলোরেক্টাল ক্যান্সার মানে হচ্ছে বৃহদান্ত্র এবং মলাশয়ের ক্যান্সার, অর্থাৎ কোলন এবং রেকটামের ক্যান্সার। জি। তো এটি কতটা কমন সেটা যদি আমি বলি, গ্লোবালি
কোলোরেক্টাল ক্যান্সার হচ্ছে ইনসিডেন্সের দিক দিয়ে 3 নাম্বার, সবচেয়ে বেশি হচ্ছে লাং ক্যান্সার, তারপরে মহিলাদের ব্রেস্ট ক্যান্সার, এরপরেই কিন্তু কোলোরেক্টাল ক্যান্সার। যদি আমি মৃত্যুর দিক দিয়ে বলি তাহলে এটার অবস্থান কিন্তু 2 নাম্বার, লাং ক্যান্সারের পরেই কোলোরেক্টাল ক্যান্সার গ্লোবালি সারা পৃথিবীতে। আমাদের দেশের ডাটা বলে যে এটা প্রথম 10টি ক্যান্সারের মধ্যে একটি, এই কোলোরেক্টাল ক্যান্সার। আর আরেকটা কথা তো বললামই যে এটা সবচেয়ে ভয়াবহ দিক হচ্ছে যে ইদানিংকালে খুব তরুণ বয়সে এই কোলোরেক্টাল ক্যান্সারের হার খুব বেড়ে যাচ্ছে। তো এই যে খাদ্যনালী এবং পাকস্থলী আছে আলাদা, এই দুটির মধ্যে ক্যান্সার কি একই কারণে হয় নাকি দুটির ক্ষেত্রে আলাদা আলাদাভাবে হয়? না, কিছু আলাদা কারণ আছে, কিছু আলাদা কারণ আছে। আপনি যদি কোলোরেক্টাল ক্যান্সারের কারণ জানতে চান, দেখেন 2টা কারণ আছে। একটা হচ্ছে জেনেটিক, মানে ইনহেরেন্ট যেটাকে আমরা বলি বংশগত, আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড, মানে যেটা আপনি নিজে অর্জন করলেন। তো বংশগত কারণটা এখানে কেন আনলাম, কারণ ইয়াং এজে এখন যে কোলোরেক্টাল ক্যান্সার এত বেড়ে যাচ্ছে, তো এর কিন্তু একটা বড় কারণ হচ্ছে যে বংশগত, মানে কিছু জেনেটিক পরিবর্তন উনি জন্মের সময় নিয়ে এসছেন, এবং ওটি থাকার কারণে ওনার জীবদ্দশায় ওনার ক্যান্সার হবেই। এমন কিছু জিনের পরিবর্তন নিয়ে উনি এসছেন, যেমন একটা জিনের নাম হচ্ছে এপিসি জিন। এই জিনের মিউটেশন, মানে জিনের পরিবর্তন যদি কারো শরীরে থাকে তাহলে তার জীবদ্দশায় তার কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা 100% হবেই। আচ্ছা। আরেকটা জিন আছে এইচএনপিসিসি করে, সেই জিনটার নাম হচ্ছে এমএমআর জিন, মানে হেরিডিটারি নন পলিপোসিস কোলোরেক্টাল ক্যান্সার করে। এই এমএমআর জিনের মিউটেশন যদি কারো থাকে তাহলে তার জীবদ্দশায় কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা হচ্ছে 80%। এবার হচ্ছে যে অ্যাকোয়ার্ড কজগুলোকে কি, পরিবেশগত কারণ এবং খাদ্যাভ্যাস ইত্যাদি। তো এই যে ধরেন রেড মিট, লাল মাংস, গরুর মাংস, খাসির মাংস, তারপরে অনেক ধর্মের মানুষেরা শূকরের মাংস খান। তো এই লাল মাংসগুলো এবং প্রসেসড মিট এবং অন্যান্য প্রসেসড ফুড যেগুলো আছে, ফাস্ট ফুড এবং আদার প্রসেসড ফুড, এগুলো সবই হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সারের জন্য একটা বড় কারণ। এছাড়া যারা শাকসবজি এবং ফলমূল কম খান এবং ফাইবারযুক্ত খাবার কম খান, তাদের হয় কি হজম প্রক্রিয়াটা নষ্ট হয়ে যায় এবং দীর্ঘমেয়াদে কোলোরেক্টাল ক্যান্সার করে। আচ্ছা। এরপরে যত তৈলাক্ত খাবার, ভাজা পোড়া এবং হচ্ছে যে অতিরিক্ত মশলাযুক্ত খাবার, এ ধরনের খাদ্যাভ্যাসও কোলোরেক্টাল ক্যান্সার করতে পারে। এরপরে হচ্ছে যে আপনার স্থূলতা, ডায়াবেটিস, এগুলো কোলোরেক্টাল ক্যান্সারের জন্য দায়ী। তো অনেকগুলো কারণের কথা বললেন, তো কারণগুলোর মধ্যে খাদ্যাভ্যাসের তো একটা ভূমিকা পাওয়া যাচ্ছে, পাশাপাশি কি কোনো ঔষধের কোনো ভূমিকা আছে কিনা এটা একটু জানতে চাই। না, কোনো ওষুধ কোলোরেক্টাল ক্যান্সার করে এরকম সরাসরি লিঙ্কস নাই। কিছু ক্ষেত্রে বলা হয় যেমন অ্যাসপিরিন, সেটা দীর্ঘমেয়াদে খেলে বরং কোলন ক্যান্সারের ঝুঁকি কিছুটা কমে বলে কিছু কিছু পেপারে এসছে, কিন্তু কোনো ওষুধের কারণে কোলন বা রেকটামের ক্যান্সার হয় এমন সরাসরি ঝুঁকি সেভাবে জানা যায়নি। আমরা এই নিয়ে আরো কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নিবেদিত আরোগ্য নিকেতনে। আজকে আমরা কথা বলছি ক্যান্সার নিয়ে। ক্যান্সার যেহেতু এই মাসে একটি সচেতনতার মাস চলছে, বিশেষ করে কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে আমরা সেদিকে একটু কথা বলতে চাচ্ছি। কোলোরেক্টাল ক্যান্সারের বিভিন্ন কারণ আপনি বলছিলেন এবং কারণগুলোর সাথে খাদ্যাভ্যাসে একটা বড় ভূমিকা আছে। তো আমাদের দেশে ইয়াং জেনারেশন তারা অনেক ধরনের খাবার খুব একটা খায় না, অ্যাভয়েড করে। তার মধ্যে আপনি একটু আগে যেমন বলেছিলেন যে ফাইবারযুক্ত খাবার, পাশাপাশি কাবাবের প্রচলন খুব বেশি। এটি কি কোনোভাবে ক্যান্সার করতে পারে? হ্যাঁ, এটি অবশ্যই ক্যান্সার করতে পারে। ধরুন এরকম স্মোকড ফুড যেগুলো আছে, স্মোকড ফিশ হতে পারে, স্মোকড মিট হতে পারে বা আদার ফুডস হতে পারে, এগুলো কিন্তু শুধু কোলন ক্যান্সার না, এগুলো কিন্তু স্টোমাকের ক্যান্সার, এমনকি ইসোফেজিয়াল ক্যান্সারও করতে পারে। তো এই যে ক্যান্সার হচ্ছে বিভিন্ন ধরনের, ক্যান্সারগুলোর ক্ষেত্রে একটা সমস্যা হয় যে ক্যান্সারগুলো প্রথমে কোনো লক্ষণ দেখা যায় না। তো সেই ব্যাপারে একটু জানতে চাই, তাহলে কিভাবে বুঝবে যে তার ক্যান্সার হতে পারে বা ক্যান্সারের ঝুঁকি আছে? দেখেন, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ হচ্ছে যে ক্যান্সার আর্লি স্টেজে কোনো সিমটম দেয় না। কারণ আমি একটু আগে স্টেজ ব্যাখ্যা করছিলাম যে আর্লি স্টেজ বলতে বোঝায় যে যখন ক্যান্সারটা ছোট থাকে। তো একটা ধরেন যে আপনি কোলনে ক্যান্সার, তো আর্লি স্টেজে এটা সাইজটা এত ছোটো থাকে টিউমারের, যা আপনার বৃহদান্ত্র থেকে খাবার, মানে আপনার মল বা খাবার যাই বললেন সেটা পাস করতে অসুবিধা হবে না, কারণ টিউমারটা যতটুকু জায়গা নেয় এরপরও কোলনের লুমেনের মধ্যে আরও পর্যাপ্ত জায়গা খালি থাকে। ফলে ওখান থেকে কিন্তু আপনার মল পাস হয়ে চলে যাবে, আপনি টের পাবেন না যে আপনার কোনো মলের সমস্যা হচ্ছে। মানে আপনার যখন কোষ্ঠকাঠিন্য হবে তখনই না আপনি বুঝবেন যে কিছু একটা বোধহয় হয়েছে, আপনার তো কোষ্ঠকাঠিন্যই হবে না।
ভালোভাবে যাবে। তো শুরুর দিকে সে তো আপনাকে সিমটম দিবে না, আপনি বুঝতে পারবেন না। জি। কিন্তু যখন সে আপনার বৃহদন্ত্রটা বন্ধ করে দিল, মল আর এখান থেকে পাস করতে পারে না, মানে বড় হয়ে গেল সাইজটা বড় হয়ে গেল, বন্ধ করে দিল, তখনই না আপনি ডাক্তারের কাছে যাবেন, রোগটা ধরা পড়বে। কিন্তু তখন কিন্তু আপনি স্টেজটা কিন্তু আপস্টেজ হয়ে গেল, বড় হয়ে গেল, আশেপাশের অঙ্গের মধ্যে হয়তো সে চলে গেছে ততক্ষণে, মানে কোলনের ওয়াল ভেদ করে হয়তো বাইরেই চলে গেছে। তো তখন আপনি ডাক্তারের কাছে আসলেন, রোগ ধরা পড়লো, কিন্তু স্টেজ তো উপরে চলে গেল, তখন সেই ফলাফলটা আমি পাবো না। তার মানে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আর্লি ডায়াগনোসিস। এখন আপনি এটা কীভাবে বুঝবেন? তাহলে কারণ আপনি তো সমস্যা ধরে ডাক্তারের কাছে যাবেন না, এটাই তো স্বাভাবিক প্র্যাকটিস। এই জন্যই স্ক্রিনিং টেস্টের কথা আসছে। স্ক্রিনিং মানে হচ্ছে অ্যাপারেন্টলি হেলদি ইন্ডিভিজুয়াল থেকে ডিজিজ পার্সনকে আলাদা করে নিয়ে আসা, মানে সুস্থ মানুষ, এই যত মানুষ আপনি সামনে বসে আছেন, আরও যারা আছে, এই সমস্ত সুস্থ মানুষকে একটা নির্দিষ্ট বয়সের পরে স্ক্রিনিংয়ের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে এই সুস্থ থেকে অসুস্থ মানুষকে আলাদা করে নিয়ে আসতে পারবো, যারা সিমটম লেস, যারা আর্লি স্টেজ। তো এটা কিভাবে করা যায়? যদি আমি কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে বলি, তার আগে বলি যে কোন কোন রোগের ক্ষেত্রে করা যায়। সবগুলো ক্যান্সারের ক্ষেত্রে করা যায় না। আচ্ছা। একদম এস্টাবলিশড প্রোটোকল আছে 3টা ক্যান্সারের ক্ষেত্রে। একটা হচ্ছে এই কোলোরেক্টাল ক্যান্সার, একটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, আর একটা মহিলাদের জরায়ুমুখ ক্যান্সার। আচ্ছা। এছাড়াও লাং ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, কয়েকটা ক্যান্সারে কিছু স্ক্রিনিং টেস্ট আছে, বাট কমপ্লিট না। কিন্তু এই 3টা ক্যান্সারের ক্ষেত্রে মোটামুটি এস্টাবলিশড। এখন কোলন ক্যান্সারের ক্ষেত্রে যদি আমি এটা বলতে চাই যে কোন বয়স থেকে শুরু হবে, সেক্ষেত্রে আবার পপুলেশনকে 2টা ভাগে ভাগ করতে হয়, যাদের উচ্চ ঝুঁকি আছে আর যাদের সাধারণ ঝুঁকি। উচ্চ ঝুঁকি কাদের আছে? যার একটু আগে আমি যে জেনেটিক পরিবর্তনের কথা বলছিলাম, ওই জেনেটিক পরিবর্তন যাদের আছে, আমি জানি যে তার জেনেটিক পরিবর্তন আছে, কিন্তু এখনো ক্যান্সার হয়নি, কিন্তু উনি তো উচ্চ ঝুঁকিতে আছেন, তাহলে উনি একটা উচ্চ ঝুঁকির মানুষ। এরপরে হচ্ছে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, মানে পরিবারে এই কোলন ক্যান্সারের ইতিহাস আছে। ফার্স্ট ডিগ্রি রিলেটিভের 60 বছর বয়সের কমে একজনের যদি কোলন ক্যান্সার হয়ে থাকে আপনার পরিবারের, অথবা ফার্স্ট ডিগ্রি রিলেটিভ দুজনের, যে বয়সেই হোক না কেন, তাহলে এনারা উচ্চ ঝুঁকিতে আছেন। আরেকটা হচ্ছে যাদের ধরেন অ্যাডিনোমেটাস পলিপ আছে, আমি জানি, মানে পলিপ তো ক্যান্সার না, কিন্তু এটা প্রি ক্যান্সারাস লিশন, ক্যান্সার হতে পারে। আচ্ছা। এরকম নোন, অথবা ধরেন আপনার ইনফ্লামেটরি বাউল ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস বা ক্রনস ডিজিজ, এরকম রোগ আছে যেগুলো ক্যান্সার না, কিন্তু এগুলো থেকে ক্যান্সার হতে পারে। এরকম নোন ডিজিজ যাদের আছে, এই মানুষগুলো হচ্ছে উচ্চ ঝুঁকির মানুষ। এই বাদে যারা আছেন সবাই হচ্ছে সাধারণ ঝুঁকির। সাধারণ ঝুঁকির মানুষরা 45 বছর বয়স থেকে স্ক্রিনিংয়ের মধ্যে আওতায় চলে আসবেন। 45 বছর। সেই স্ক্রিনিং পদ্ধতিটি কি? আর উচ্চ ঝুঁকির মানুষরা 40 বছর বয়স থেকেই স্ক্রিনিংয়ের আওতায় আসতে হবে। যদিও যাদের জেনেটিক চেঞ্জ আছে, তাদের বলা হয় যাদের এপিসি জিন মিউটেশন আছে, তারা 10 থেকে 12 বছর বয়স থেকেই স্ক্রিনিং শুরু করবেন। আর যাদের এমএমআর জিনের মিউটেশন আছে, তারা 20 থেকে 25 বছর বয়সের পর থেকেই স্ক্রিনিং আওতায় চলে আসবেন। আচ্ছা, এবার স্ক্রিনিং টেস্ট কি আছে? স্ক্রিনিং টেস্ট আছে হলো একটা স্বাভাবিক মলের পরীক্ষা, যেটাকে আমরা বলি অকাল্ট ব্লাড টেস্ট, ফিকাল অকাল ব্লাড টেস্ট। এটা আমরা দেখতে চাই যে মলের মধ্যে লুকায়িত অবস্থায় রক্তকণিকা আছে কিনা। ধরেন আপনার যদি কোলনে কোনো জায়গায় একটা টিউমার থাকে, ক্যান্সার টিউমার, হয়তো ওখান থেকে একটু একটু করে ফুটায় ফুটায় রক্ত ঝরবে, কিন্তু সেটা সাধারণ চোখে ধরা পড়বে না, পায়খানার সাথে মিশে মিশে বের হবে। এটা আমরা দেখি। তো সাধারণ ঝুঁকিতে যারা আছেন তাদের আমরা বলি যে 45 বছর বয়সের পর থেকে প্রতি বছর একবার করে শুধুমাত্র মলের পরীক্ষা করবেন। সিম্পল পরীক্ষা, কোনো কষ্ট হবে না, অল্প খরচ। যদি কোনো টেস্টে এটা পজিটিভ আসে, মানে এই রক্তকণিকা মলে মিশ্রিত অবস্থায় পাওয়া যায়, তখন তাকে একটু ইনভেসিভ প্রসিডিউরে যেতে হবে। সেটা হচ্ছে সিগময়েডোস্কোপি বা কোলোনোস্কোপি। আচ্ছা। যদি সিগময়েডোস্কোপি করতে চান তাহলে প্রতি 5 বছর পর পর একবার করে করতে হবে। ভেরি সিম্পল, খুব কিন্তু কষ্টদায়ক না। 5 বছর পর, হ্যাঁ, অনেক দিন। আর যদি কোলোনোস্কোপি করেন তাহলে আরও ফ্লেক্সিবল, 10 বছর পর পর করলেই চলবে। আচ্ছা। কিন্তু যাদের উচ্চ ঝুঁকি আছে তাদের ক্ষেত্রে কিন্তু কোলোনোস্কোপি দিয়েই আমাকে স্ক্রিনিং করতে হবে, এবং সেটি প্রতি 1 থেকে 3 বছর পর পরই তাকে একবার করে করতে হবে। এবং আপনি যে বয়সের সীমাটা বেঁধে দিয়েছেন সেই সীমার মধ্যেই করাটা উচিত। অবশ্যই। জি। তো এই যে যাদের ঝুঁকি আছে এবং যাদের ঝুঁকি নাই, তো যাদের ক্ষেত্রে কোনো ঝুঁকি নেই, তাদের কি হঠাৎ করে ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা থাকতে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই। ওই যে বললাম, যাদের উচ্চ ঝুঁকি আছে তাদের তো আর্লি যে হওয়ার চান্স বেশি, কিন্তু যাদের উচ্চ ঝুঁকি নাই তাদেরও যে কোনো বয়সে হতে পারে। তবে সাধারণত 45 বছর বয়সের পরে গিয়েই বেশি হয়। এই জন্য আমরা 45 বছর বয়সের পর থেকেই তাদেরকে স্ক্রিনিংয়ের আওতায় যেতে বলি। তো এবং যারা বয়স্ক আছে তাদের ক্ষেত্রে কি রকম ব্যাপারটি? তারা তো অনেকে বলতেই পারে না যে তার কেমন লাগে, শুধু একটি কথাই তারা বলে যে তাদের খুব একটা অবসাদগ্রস্ততা কাজ করে বা তারা শরীরে খুব একটা শক্তি পাচ্ছে না। তাদের ক্ষেত্রে কিভাবে আগানো যায়? দেখেন, বিনা কারণে
প্রচণ্ড দুর্বলতা, এটা কিন্তু ক্যান্সারের একটা সাধারণ লক্ষণ, অন্য আরও অনেক লক্ষণের মধ্যে একটা লক্ষণ। এখন যার বয়স অনেক হয়েছে, যিনি বয়সের কারণে এবং অন্যান্য ডিজিজের কারণে দুর্বল, আমরা জানি তার ডায়াবেটিস আছে, উনি এমনি উইক, অথবা বয়সের কারণে বয়সের ভারে উইক, সেটা হয়তো অন্য কোনো সিমটম না থাকলে আমরা হয়তো অত গুরুত্ব নাও দিতে পারি। কিন্তু একজন মধ্যবয়সী পুরুষ হঠাৎ করে তিনি প্রচণ্ড অবসাদগ্রস্ত, প্রচণ্ড দুর্বল ফিল করেন, যার অন্য কোনো কারণ খুঁজে পাওয়া যায় নাই, এটা কিন্তু আমাকে গুরুত্বের সাথে নিতে হবে। যেমন একটা এল্ডারলি একজন পুরুষ বা একজন মহিলা যে অ্যানিমিয়া আছে, রক্তশূন্যতা, অন্য কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনাকে কিন্তু এটা খুব বিবেচনা নিতে হবে ক্যান্সারের দিকে। তো এই যে ক্যান্সারের যদি ধারণা করা হয় যে তারা ক্যান্সারের ঝুঁকি আছে এবং পরীক্ষা করা গেল, পরীক্ষার মধ্যে কিছু একটা অস্বাভাবিক রিপোর্ট পাওয়া গেছে, এখন তাকে কিভাবে চিকিৎসা পদ্ধতির দিকে আগানো যাবে? দেখেন, আমি যে স্ক্রিনিং টেস্ট করলাম, এখানে তো আমি সন্দেহজনক মানুষকে আলাদা করলাম, এরপরে আমাকে হলো রোগ নির্ণয় করতে হবে এবং রোগের বিভিন্ন তথ্য জানতে হবে, তারপর তাকে স্টেজিং করতে হবে অ্যান্ড দেন চিকিৎসা। তো আমরা কিভাবে রোগটা নির্ণয় করি? রোগ নির্ণয়ের জন্য আমাকে যেটা করতে হয় যে আমার যে সাসপেক্টেড যে টিউমার আছে, সন্দেহজনক যে টিউমার, সেখান থেকে আমি কিছু মাংস বা টিস্যু নিয়ে আসব, নিয়ে এসে সেটাকে আমি মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করব, প্যাথোলজিস্ট এটা করবেন এবং তিনি বলে দিবেন যে এই টিউমারটা ক্যান্সার নাকি ক্যান্সার না। যদি ক্যান্সার হয়ে থাকে এটা টাইপ কি, এটা গ্রেড কি এবং অন্যান্য আরও অনেকগুলি তথ্য আছে, সেগুলো নিয়ে আমাকে বলবেন। তাহলে আমি ক্যান্সারটা জানলাম। আর প্রশ্ন হচ্ছে যে তার আগে আমি জানবো কীভাবে টিউমার আছে কি নাই? তো সেটার জন্য আমরা যেটা করি, আমরা শরীরের ছবি তুলি, এই ছবি তোলাকে বলে ইমেজিং। তো আমি তো জানবো যে আমার সাসপেক্টেড সাইট কোনটা। একজন মানুষ যদি কাশি, বুকে ব্যথা, কাশির সাথে রক্ত যাওয়া, শ্বাসকষ্ট, এরকম সিমটম নিয়ে আসে, তাহলে আমার টার্গেট সাইট কি? ফুসফুস। তাহলে আমি প্রথমে ফুসফুসে একটা ছবি তুলবো। কি করতে পারি? আমি এক্স রে করতে পারি, আমি সিটি স্ক্যান করতে পারি। তখন আমি কিন্তু জেনে যাবো যে ফুসফুসে একটি টিউমার আছে যেটি সন্দেহজনক। আমি তখন কি করব? সেখান থেকে একটু বায়োপসি করে টিস্যু নিয়ে আসবো। সেটি বিভিন্ন পদ্ধতি আছে, আমরা ব্রঙ্কোস্কোপি করে করতে পারি, আমরা বাইরের দিক থেকে সুই ফুটিয়ে করতে পারি, যেটাকে মানে পারকিউটিনিয়াস নিডল বায়োপসি বলে, ইমেজ গাইডেড করি সাধারণত আমরা। তো যেভাবেই করি আমাকে টিস্যু আনতে হবে, টিস্যু আমার হিস্টোপ্যাথোলজি করতে হবে, দেন আমি জানবো যে এটি ক্যান্সার। এরপরে আমার কাজ হলো ক্যান্সারের স্টেজ নির্ণয় করা। ওই যে বলেছিলাম কত দূর ছড়িয়েছে তার উপর স্টেজ নির্ভর করে। তো কত দূর ছড়িয়েছে জানতে গেলেও আমাকে ছবি তুলতে হবে। তখন আমি শুধুমাত্র ফুসফুসের ছবি তুললে হবে না, তখন আমাকে ওই ফুসফুসের ক্যান্সার কোন কোন অঙ্গে যেতে পারে সেই নলেজ অনুযায়ী, সেই সন্দেহ অনুযায়ী সেই সব অঙ্গের ছবি তুলতে হবে। যেমন আমার সন্দেহ হচ্ছে সে হাড্ডিতে যেতে পারে, তাহলে আমাকে বোন স্ক্যান করতে হবে। আমার সন্দেহ হলে ব্রেনে যেতে পারে, তাহলে ব্রেনের এমআরআই করতে হবে। আমার সন্দেহ হচ্ছে সে অ্যাডেনাল গ্ল্যান্ডে যেতে পারে, সে লিভারে যেতে পারে, তাহলে আমাকে পেটের একটা আল্ট্রাসোনোগ্রাফি বা সিটি স্ক্যান করতে হবে। আবার আমি যদি পেট সিটি স্ক্যান করি কিছু কিছু ক্ষেত্রে, তাহলে মোটামুটি সারা শরীরের চিত্র পাবো। তাহলে সেখান থেকে আমি স্টেজটা করে ফেললাম। তাহলে এই হিস্টোপ্যাথোলজি কি, কোন স্টেজে আছে, এগুলোর উপর নির্ভর করে আমাকে চিকিৎসা দিতে হবে কোন সাইটের টিউমার সেই অনুযায়ী। জি, আমরা এই নিয়ে আরো কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতনে। ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নিবেদিত এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি ক্যান্সার নিয়ে। তো আমরা ক্যান্সারের কথা বলতে বলতে কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে অনেকগুলো কথা জানলাম, অনেক তথ্য জানলাম। তো সবচেয়ে বেশি যে বিষয়টি আমাদের দেশে সবাই জানতে চায় তা হচ্ছে চিকিৎসা কি করবে। কারণ ক্যান্সারের চিকিৎসা একসময় যখনই ক্যান্সার রোগটি ধরা পড়ছিল আমাদের দেশে না চিকিৎসা করে দেশের বাইরে চলে যেতে হয়। তো এখন বর্তমানে অবস্থা কীরকম? দেখেন, শুধু কোলন ক্যান্সারই না, যতগুলি ক্যান্সার আছে তার যত রকমের চিকিৎসা পদ্ধতি আছে তার সব কিছুই এখন বাংলাদেশে আছে। সুতরাং দেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই, এই দেশে সফলভাবে ক্যান্সার চিকিৎসা হচ্ছে। আপনি সম্ভবত কোলন ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি জানতে চাচ্ছেন। আচ্ছা, দেখেন, কোলন ক্যান্সারের চিকিৎসা নির্ভর করে কোন স্টেজে আছে তার উপরে। তো আমরা সাধারণত কোলনে কোনো সাসপেক্টেড লিশন যদি থাকে, মানে টিউমার, তো আমরা তো কোলোনোস্কোপিক বায়োপসি করেই সাধারণত রোগটা কনফার্ম হই। তারপরে আমরা তার কিছু মলিকুলার টেস্ট করি, তার মলিকুলার ক্যারেক্টার কেমন, কারণ সেটিও চিকিৎসাতে অনেক কাজে লাগে। আরেকটা তো আমরা স্টেজিং ইনভেস্টিগেশনস করে তার কোন স্টেজ আছে সেটাও আমরা দেখি। তাহলে রোগটা কি, তার হিস্টোপ্যাথোলজিক্যাল সাবটাইপ কি, কোন স্টেজে আছে এবং তার মলিকুলার প্রোফাইলিং কেমন, এই সব কিছুর উপরে ভিত্তি করে এবং পেশেন্টের বয়স, তার শারীরিক সক্ষমতা, অন্য কোনো অসুখ আছে কিনা, এই সব কিছুর উপরে নজর রেখেই আমরা তার চিকিৎসা পদ্ধতি সাজাই। তো কোলন ক্যান্সারের সবচেয়ে বড় চিকিৎসা পদ্ধতি হলো সার্জারি।
যেটি সাধারণত লাগেই। আমাদের যদি কিউরেটিভ ইন্টেন্ট থাকে, আমরা রোগটাকে ভালো করতে চাই এবং যে স্টেজ পর্যন্ত ভালো করা যায়, আমাদের সার্জারি করতেই হয়। সার্জারির পরে আরেকটি হিস্টোপ্যাথোলজি করা হয়, আরেকটি বায়োপসি রিপোর্ট আমাদের কাছে আসে। সেই রিপোর্টের উপর ভিত্তি করে আমরা পরবর্তী স্পেসিফিক অনকোলজিক ম্যানেজমেন্ট দিই, মানে ক্যান্সারের চিকিৎসা সমূহ দিই। তো সাধারণত আমাদেরকে কেমোথেরাপির চিকিৎসা দিতে হয়। কেমোথেরাপি আর কিছুই না, এটি হচ্ছে ওষুধের মাধ্যমে ক্যান্সারের চিকিৎসা। কেমোথেরাপির সাথে সাথে কখনো কখনো ওই যে মলিকুলার টেস্ট করেছিলাম, যে ওই মলিকুলার প্রোফাইলের উপর বিবেচনা করে আমরা কিছু টার্গেটেড থেরাপি এবং ইমিউনোথেরাপি যোগ করি কেমোথেরাপির সাথে। জি, এগুলি সাধারণত কোলন ক্যান্সার চিকিৎসা ব্যবহার করা হয়। তবে যদি চতুর্থ স্টেজের রোগ হয়, যেখানে রোগটাকে আমরা ভালো করতে পারবো না, কিন্তু আমরা রোগটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য তখন আমরা কিছু প্যালিয়েটিভ চিকিৎসা অতিরিক্ত দেই। জি, ধরেন কিউরেটিভ সার্জারির কথা যে বললাম, যখন রোগটাকে ভালো করা যাবে না তখনও কি সার্জারি করি? হ্যাঁ, অনেক সময় আমরা প্যালিয়েটিভ পারপাসেও সার্জারি করি। ধরেন যদি কোলন অবস্ট্রাকশন থাকে, পারফোরেশন থাকে বা ব্লিডিং হয়, তখনও প্রয়োজনে অনেক সময় আমরা প্যালিয়েটিভ পারপাসে সার্জারি করি। আবার অনেক ক্ষেত্রে খুব বিশেষ বিশেষ অঙ্গে যদি একটি বা দুটি এরকম অল্প রকমের মেটাস্টেসিস থাকে, স্টেজ কিন্তু 4, চতুর্থ স্টেজ, সেক্ষেত্রে আমরা কিউরেটিভ সার্জারি করতে পারি কোলনের ক্ষেত্রে। মানে চতুর্থ স্টেজেও শুধুমাত্র একটি জায়গায় হ্যাঁ, আছে, ধরেন শুধু লিভারে আছে বা শুধু লাঙে আছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু মানে এটা একটা আশার কথা যে চতুর্থ স্টেজেও আমরা কিউরেটিভ সার্জারি করে আমরা কিউরেটিভ ট্রিটমেন্ট কিন্তু দিতে পারি। জি। তো এই যে চিকিৎসা পদ্ধতির কথা আপনি বললেন, অবশ্যই সেগুলোর পরে সবারই আশা থাকে যে সে সুস্থ হয়ে যাবে, কিন্তু ক্যান্সারের রোগীদের ক্ষেত্রে এই আশার বাণীটা খুব একটা শোনা যায় না। তার পিছনের কারণটি কি? আসলে আমরা তো আশার বাণী মানে প্রচার করি না, হয়তো হতাশার বাণী বেশি প্রচার করি। কিন্তু আমি আজকে বলছি, দায়িত্ব নিয়েই বলছি, যে ক্যান্সার অন্য আর 10টি রোগের মতো, ক্যান্সারও সম্পূর্ণ চিকিৎসাযোগ্য একটি রোগ। যদি আর্লি স্টেজে আসে, আর্লি বা লোকালি অ্যাডভান্সড স্টেজে আমি যদি বলি, মানে শুধু স্টেজ 4 বাদে স্টেজ 1, 2, 3-তে বেশিরভাগ ক্যান্সারকেই যদি সঠিক চিকিৎসা দেওয়া যায়, তাহলে শতভাগ সুস্থ করা সম্ভব। আর চতুর্থ স্টেজেও হতাশার কোনো কারণ নাই, সেখানেও সঠিক চিকিৎসায় রোগটাকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাহলে এই যে কথাটি বলে যে তার এতদিন পর্যন্ত সে বেঁচে থাকতে পারে, এই ব্যাপারটি একটু জানতে চাই। এটি নিয়ে তো অনেকে ভয় পায় যে এই কথাটা একজন চিকিৎসক বলছে যে সে আর 6 মাস বাঁচবে, একজন বলছে যে না 6 মাস না 2 বছর বাঁচলো, কিন্তু আসলে অনেক দিন বাঁচছে, আবার কেউ অতদিনও বাঁচে না। দেখেন, এটি সাধারণত বলা হয় মানে আপনার স্ট্যাটিস্টিক্সের উপর বেস করে, যে ধরেন স্পেশালি চতুর্থ স্টেজের ডিজিজের ক্ষেত্রে, তো চতুর্থ স্টেজের একজন পেশেন্ট কতদিন বাঁচতে পারেন এই প্রশ্নটি যখন করা হয়, তখন আমরা ডাটার উপরে ভিত্তি করে সাধারণত স্ট্যাটিস্টিক্যাল ওনাকে একটা তথ্য দেই, এবং সেটি সাধারণত থাকে মিন সার্ভাইভাল। মিন সার্ভাইভাল মানে হচ্ছে যে অ্যাভারেজ। আপনি ধরেন যে 5000 মানুষকে ফলো আপ করা হয়েছে যে ওনার চতুর্থ স্টেজের ওই রোগটি নিয়ে কতদিন বেঁচেছিলেন, তো আপনি 5000 জনের আয়ুষ্কালকে 5000 দিয়ে ভাগ দিয়ে যে গড় আসবে আপনি সেটি জানবেন। আপনি তো কাউকে বলার সময় সেটিই বলবেন যে এটির গড় আয়ু এই রোগে এই স্টেজে সাধারণত 2 বছর। কিন্তু তার মানে এই না যে তাকে আমি বলে দিলাম যে আপনি 2 বছর বাঁচবেন। তিনি 20 বছরও বাঁচতে পারেন, আবার তিনি 20 দিনও নাও বাঁচতে পারেন। এটি নির্ভর করে চিকিৎসা যা কিছু ওই স্টেজে আছে তিনি সব কিছু নিতে পারলেন কিনা, ওনার শারীরিক সেই সক্ষমতা আছে কিনা চিকিৎসা নেওয়ার, ওনার অন্যান্য রোগ কেমন আছে, ওনার রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন আছে, ওনার বয়স কত। সো এই সব কিছুর উপর নির্ভর করেই তার বেঁচে থাকাটা নির্ভর করবে। অবশ্যই। আমরা কথা বলতে বলতে আজকে অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এখন টিভিকে অনেক ধন্যবাদ, ড্রাগ ইন্টারন্যাশনালকে ধন্যবাদ, দর্শক সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে এখানেই শেষ করতে হচ্ছে। ক্যান্সার মানেই মৃত্যু নয়। ক্যান্সারের সঠিক চিকিৎসা নিলে সম্পূর্ণ সুস্থ হওয়া যেমন সম্ভব, তেমনি রোগটিও কখনো কখনো নিয়ন্ত্রণে রাখাও সম্ভব। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।